আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বোর পরমাণু মডেল। আমরা ইতিপূর্বে জেনেছি যে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড 1911 সালে পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন, যাকে তার নাম অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল বলে। আমরা এটাও জানি রাদারফোর্ড সম্ভবত পরমাণুর যে একটা কেন্দ্র আছে, নিউক্লিয়াস, এই সম্পর্কে ধারণা প্রদান করেন। ঠিক তার 2 বছর পর 1913 সালে ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোর এই রাদারফোর্ডের মডেলটাকে উন্নতকরণ করে, অর্থাৎ রাদারফোর্ডের মডেলের যে ভুলগুলো ছিল, ত্রুটিগুলো ছিল বা সীমাবদ্ধতাগুলো ছিল, এগুলাকে সে সংশোধন করে নিজে একটি পরমাণু মডেল প্রদান করেন, যাকে তার নাম অনুসারে বোর পরমাণু মডেল বলা হয়ে থাকে। বিজ্ঞানী নিলস বোর পরমাণু সম্পর্কে যে ধারণাটা প্রদান করেন, এটা রাদারফোর্ডের মডেলের চেয়ে একটি উন্নত ধারণা প্রদান করে। তিনি বলেন, যেমন রাদারফোর্ড বলে গেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান, অর্থাৎ রাদারফোর্ড বলছিল ধনাত্মক একটা কেন্দ্র থাকে, এটা নিউক্লিয়াস, এটাকে কেন্দ্র করে এইভাবে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়নশীল থাকে। এটা বলছিল কে? রাদারফোর্ড। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী বোর বলে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো কখনো ঘুরতে পারে না, কিছু অনুমোদিত বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে এরা ঘুরে, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গায় এরা অবস্থান করে। অর্থাৎ বোর বলেন যে পরমাণুর একটা কেন্দ্র আছে, এটা নিউক্লিয়াস, ইলেকট্রন রাদারফোর্ড বলছিল পরমাণু যে কোনো জায়গায় অবস্থান করতে পারে এবং ইচ্ছা মতো ঘুরতে পারে। কিন্তু বোর বলে যে ইলেকট্রনগুলো ইচ্ছা মতো যে কোনো জায়গায় অবস্থান করতে পারে না, অর্থাৎ ঘুরতেও পারে না, একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, তাকে বলে স্থির কক্ষপথ। স্থির মানে থেমে থাকা, স্থির কক্ষপথ, অর্থাৎ ইলেকট্রনগুলো ঘূর্ণনশীল, কক্ষপথ কিন্তু স্থির। এখন এই যে কক্ষপথটা তুমি ধরো, এটা একটা কক্ষপথ, এই যে আমি একটা ইলেকট্রন দিয়ে দিলাম, এখন এই ইলেকট্রনটা সর্বদা ঘূর্ণায়নশীল, কিন্তু কক্ষপথটা একদম স্থির। এই স্থির কক্ষপথে ইলেকট্রন থাকা অবস্থায় ইলেকট্রন যখনই কোনো প্রকার শক্তি শোষণ করে না এবং কি কোনো প্রকার শক্তি বর্জন করে না, মানে বিকিরণ করে না। এখন শোষণ বা বিকিরণটা কখন করবে? যে শোষণ বা বিকিরণ তখনই করবে যখন ইলেকট্রন শক্তি স্তরটা পরিবর্তন করতে চাবে, অর্থাৎ কক্ষপথগুলো পরিবর্তন করতে চাবে। বিজ্ঞানী নিলস বোর প্রথম স্বীকার্যের মাঝে এই কথাটাই বলেন যে ইলেকট্রনগুলো ইচ্ছামতো ঘূর্ণনশীল নয় এবং স্থির কক্ষপথে থাকা অবস্থায়, কক্ষপথের আরেকটা নাম আছে, সেটা হলো শেল বা শক্তি স্তর বা তুমি অরবিট বলতে পারো, যে স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো থাকা অবস্থায় এরা কোনো প্রকার শক্তি বিকিরণ করে না, কোনো প্রকার শক্তি শোষণও করে না, অর্থাৎ গ্রহণও করে না। কখন শক্তি শোষণ বা বিকিরণ করবে? যখন এরা শক্তি স্তরটা পরিবর্তন করবে। দ্বিতীয় যে স্বীকার্যের কথা বলে, অর্থাৎ নিলস বোর দ্বিতীয় যে স্বীকার্যের কথা বলা হয়েছিল, তিনি বলছিলেন যে ইলেকট্রনের একটি নির্দিষ্ট বেগ থাকে, যাকে কৌণিক ভরবেগ বলে। এই নিলস বোরের মতবাদ অনুসারে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ, আবার ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগটাও নির্ণয় করা যায়। সেটা কিভাবে? প্রসিদ্ধ একটা সমীকরণ আছে, সেটা হলো mvr সমান nh/2π। এখন তুমি এই জায়গায় জানো যে m যেটা আছে, এটা দ্বারা আমাদের সাধারণত, আমি একটু কষ্ট করে লিখি, ইলেকট্রনের ভর বোঝাচ্ছে, ইলেকট্রনের ভর বলতে m কে বোঝাচ্ছে। তুমি জানো ইলেকট্রনের ভরে একটা নির্দিষ্ট মান আছে, আমরা যদি কেজি এককে লিখি তাহলে আমরা লিখতে পারি 9.11 গুণন 10^31 কেজি, ধরো 31 কেজি। আবার ধরো এই জায়গায় যে ভি দ্বারা ইলেকট্রনের বেগকে বোঝাচ্ছে, বেগ, তাহলে ভি দ্বারা আমরা বলতে পারি যে ইলেকট্রন এর বেগকে নির্দেশ করতেছে। এখন তুমি বলতে পারো ইলেকট্রনের বেগের কোনো মান আছে কিনা। যদি তোমাকে সমীকরণে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলে, তাহলে কক্ষপথের ব্যাসার্ধ আর এর একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে। আর যদি কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, মানে অরবিটের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, তাহলে বেগের একটা মান দেওয়া থাকবে, যে মানটা দেওয়া থাকবে ওই মান দ্বারা অঙ্কটা করতে হবে। এখন তোমাকে যদি বলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, তুমি কি বুঝো? কৌণিক ভরবেগকে mvr দ্বারা প্রকাশ করা হবে, পুরোটা দ্বারা প্রকাশ করা হবে। কৌণিক ভরবেগ যখন নির্ণয় করতে বলবে, তখন তুমি লিখবা mvr সমান nh/2π, শুধু এইটুকু লিখবা। এখন এই যে আমি কোন মানগুলো বসাবো, m এর মানটা তুমি জানো, ইলেকট্রনের ভর, বেগের মান যদি দেওয়া থাকে লেখা, কিন্তু আবার m বলতে তোমাকে এখন যদি আমি বলি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, তৃতীয় শক্তি স্তর বলতে আমাদের n এর মান কত বোঝাচ্ছে? 3 বোঝাচ্ছে। তাহলে n এর মান আমি কত বসাবো? 3 বসাবো। এখন তোমাকে যদি বলি দ্বিতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাহলে n এর মান আমরা কত বসাবো? 2 বসাবো।
এখন তাহলে n এর মানটা নির্ভর করতেছে কোন কক্ষপথের কথা প্রশ্নে বলে দিছে। তোমাকে দ্বিতীয় কক্ষপথ বলতে পারে, কখনো প্রথম কক্ষপথের কথা বলবে না, দ্বিতীয় কক্ষপথ বলতে পারে, তৃতীয় বলতে পারে, চতুর্থ বলতে পারে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো n এর মান আমাদের শুরু হয়েছে 1 2 3 4 এরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত, মানে অসংখ্য হতে পারে। এটা কক্ষপথের উপর নির্ভর করে কোন কক্ষপথে নির্ণয় করবে। এই জায়গায় যে h টা আছে এটা বলা হয় প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবক h দ্বারা প্রকাশ করা হয়। উইলিয়াম ম্যাক্স প্লাঙ্ক এই মানটা আবিষ্কার করেন যে প্লাঙ্ক ধ্রুবক। এই প্লাঙ্ক ধ্রুবককে যখন তুমি h দ্বারা প্রকাশ করবে একটা নির্দিষ্ট মান আছে, এটা ফিক্সড মান আছে। যেমন এটার মান হলো 6.626 গুণন 10 ইনভার্স 34 কেজি মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটা হলো আমাদের প্লাঙ্ক ধ্রুবক h এর মান। আর তুমি জানো পাই এর মানটা আমরা জানি 22/7 জানি, 22/7 এটাকে আমরা লিখি সাধারণত 3.1416। এখন তুমি একটু দেখো প্রশ্ন আসছে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ নির্ণয় করো, অর্থাৎ তার বললাম তৃতীয় শক্তি স্তর ইলেকট্রনিক কৌণিক ভরবেগ। তাহলে এর মানটা আমরা কি বসাবো? প্রশ্নের পরীক্ষায় আসছে যে m সমান nh/2 পাই। তাহলে কৌণিক ভরবেগ বলতে পুরোটা বলতে কিন্তু কৌণিক ভরবেগ, মানে বলছে তৃতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে তুমি কি লিখবা? যে সরাসরি এটা লিখে দিবা যে mvr সমান n এর মান তৃতীয় শক্তি স্তর বলছি, তাহলে 3। h এর মান তুমি জানো 6.626 গুণন 10 ইনভার্স 34। আর আমরা জানি 2 পাই এর মান 3.1416। যে মান তার বেশি হলো আমাদের তৃতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ আসবে। কিন্তু এখন তোমাকে বললো ইলেকট্রনের বেগ নির্ণয় করো, অর্থাৎ v এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কক্ষপথের একটা ব্যাসার্ধের মান দেওয়া থাকবে, r এর মান দেওয়া থাকবে। তাহলে তুমি কি করতে? তখন এই সূত্র থেকে কি করে নিয়ে আসতা যে আমরা লিখতাম mvr সমান তুমি জানো nh/2 পাই। তাহলে আমরা লিখতে পারি যেহেতু বেগের মান নির্ণয় করতে বলছে v টা আমরা রাখতে হবে, v এর সাথে এটা গুণ আকারে ছিল, তাহলে আমরা লিখতে পারি যে nh/2 পাই নিচে হলো আমাদের mr। তাহলে এটা আমি এইভাবে লিখতে পারি যে nh/2 পাই গুণন দিলে mr টা উপরে চলে যাচ্ছে, mr নিচে একটা 1 থাকে। এটাকে আমরা সরাসরি লিখতে পারি এরকম ভাবে যে nh গুণন mr/2 পাই। এটা হলো বেগের মান নির্ণয় করার ক্ষেত্রে v দ্বারা। এখন যদি r এর মান নির্ণয় করতে বলেন শুধু পরিবর্তনটা কোন জায়গায় হবে? ব্যাসার্ধের মান নির্ণয় করতে বললে এই জায়গায় r থাকবে আর এই জায়গায় v চলে যাবে, ঠিক আছে? এটা হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র। এখন তৃতীয় যে আমাদের কন্ডিশনটা দিয়ে দিছে, তোমাকে আমি প্রথমেই বললাম যে ইলেকট্রন স্থির কক্ষপথে থাকা অবস্থায় কখনো শক্তি শোষণ করে না, আবার শক্তি বিকিরণ করে না। বিকিরণ মানে ছেড়ে দেওয়া, শোষণ মানে গ্রহণ করা। ইলেকট্রন যখন শক্তি স্তর পরিবর্তন করতে যায়, তুমি জানো যে বোর পরমাণু মডেল অনুসারে আমরা এরকম ভাবে, তুমি জানো অবশ্যই জানো যে এরকম দুটি কখনো ধরো এটা মৌলের একটা নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয়, ধরো এটা হলো চতুর্থ শক্তি স্তর। আমরা জানি n এর মান যখন 1 হয়, n সমান 1 হলে সেটা কে শেলকে বোঝায়, মানে কে কক্ষপথ বা কে অরবিট বা কে শক্তি স্তর। তাহলে লিখতে পারি n সমান যখন 1 হয় সেটা কে শেল, n সমান যখন 2 হয় সেটা l শেল, n সমান যখন 3 হয় সেটা n শেল, n সমান যখন 4 হয় সেটা হলো আমাদের n শেল। এই রকম ভাবে তার পর্যায়ক্রমে যাচ্ছে। তাহলে এই নিউক্লিয়াসের কাছের যে শক্তি স্তরটা আছে এটা হলো n এর মান 1। তাহলে এই নিউক্লিয়াস এটা কাছে, তাহলে এই জায়গায় যদি n এর মান 1 ধরো তুমি, তাহলে শেলটা অবশ্যই আমাদের কে শেল। আর কে শেলে সবসময় সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে কে শেলে। এই যে তারপরে স্তরটা এই জায়গায় n এর মান 2, তার মানে এটা হলো আমাদের l শেল। তারপরে এইটা এই জায়গায় n এর মান 3, তার মানে এটা হলো আমাদের m শেল। এটা n সমান 4y, এটা হলো n শেল। আমরা জানি বোর পরমাণু মডেল অনুসারে এই শক্তি স্তরগুলো নির্দিষ্ট আকারে প্রকাশ করা যায়, বৃত্তাকার আকারে। এর মধ্যে n এর মান উপর নির্ভর করে কোন শেল এবং একটা নির্দিষ্ট শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে। এখন তোমাকে আমি বোঝানোর জন্য ধরো আমি এই জায়গায় একটা ডায়াগ্রাম অঙ্কন করতেছি, একটু বুঝো, না বুঝলে অবশ্যই জানাবা। দেখো এটা হলো মৌলের একটা নিউক্লিয়াস, এই এক স্তর বিশিষ্ট, ধর আমি 2 স্তর বিশিষ্ট একটা ডায়াগ্রাম অঙ্কন করলাম। দুইটা শক্তি স্তর আছে, আমরা জানি প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকতে পারে, আমি দুইটা দিয়ে দিলাম। আমি ধরে নিলাম এই শক্তি স্তরে আমার মোট 5টা ইলেকট্রন আছে।
তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোনেশন করলাম। এখন যদি কোনো কারণে নাইট্রোজেনের শেষ স্তর থেকে একটা ইলেকট্রন ভিতরের স্তরে যেতে চায়, ভিতরের স্তরে যেতে চাই, আমি একটু আগে বলছিলাম ইলেকট্রনগুলো কিন্তু ঘূর্ণায়মান, ঘূর্ণনশীল, সবসময় ঘুরতেছে, কিন্তু কক্ষপথগুলো স্থির। এখন তুমি একটা কথা দেখো, ইলেকট্রন যদি ঘুরতেই থাকে তাহলে ও কিন্তু সহজে শক্তিটা পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করার জন্য কি করতে হবে? লাফ দিতে হবে, ব্যাগের মতো লাফ দিতে হবে। এই ইলেকট্রন যে ব্যাগের মতো লাফ দিচ্ছে এটাকে বলা হয় কোয়ান্টাম লম্ফ অথবা প্রোটন লম্ফ। প্রোটন লম্ফ বলা হয় অথবা কোয়ান্টাম লম্ফ বলা হয়। যে ইলেকট্রন লাফ দিয়ে একটা স্তর থেকে আরেকটা স্তরে চলে যায়। তবে এই জায়গায় একটা কন্ডিশন গ্রহণ করতে, সেটা কি? যদি শক্তি স্তর পরিবর্তন করতে চায়, হয়তো বা নির্দিষ্ট শক্তি গ্রহণ করতে হবে অথবা নির্দিষ্ট শক্তি কি করতে হবে? বিকিরণ করতে হবে। তোমাদের বই দেখো সি নাম্বারে লেখা আছে যে ইলেকট্রন যখন শক্তি স্তর পরিবর্তন করে অর্থাৎ ঘূর্ণনের সময় ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করার সময় নির্দিষ্ট শক্তি শোষণ করে। এটার মানে বুঝো, নিউক্লিয়াসের কাছে যে শক্তি স্তরটা আছে এটা হলো নিম্ন শক্তি স্তর। কিভাবে বুঝলাম? কারণ এই জায়গায় n এর মান 1, এটা n এর মান কি 2, তাহলে 1 এর চেয়ে 2 এটা বড় শক্তি স্তর। তাহলে নিউক্লিয়াস এই শক্তি স্তর থেকে এই ইলেকট্রনটা, ধরো এই ইলেকট্রনটা এই স্তরে যাবে, তাহলে কি নির্দিষ্ট শক্তি গ্রহণ করতে হবে, শোষণ করতে হবে। নির্দিষ্ট শক্তি ওকে শোষণ করতে হবে। শোষণ করে ও প্রোটন লম্ফের মাধ্যমে বা কোয়ান্টাম লম্ফের মাধ্যমে, প্রোটন লম্ফ এর মাধ্যমে লাফ দিয়ে এই স্তরে চলে আসবে। আবার ধরো এই স্তরে এই ইলেকট্রনটা, ধরো এই ইলেকট্রনটা এই বাইরের স্তর থেকে ভেতরের স্তরে আসতে যাচ্ছে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ভেতরে আসতে যাচ্ছে। তখন ওকে কি করতে হবে? নির্দিষ্ট কোনো শক্তি ছেড়ে দিতে হবে, মানে বিকিরণ করতে হবে। বিকিরণ করে লাফ দিয়ে ভেতরের স্তরে আসতে হবে। কারণ এই কক্ষপথগুলো তো বৃত্তাকার, চাকতির মতো, ও যদি ঘুরতেই থাকে তাহলে শক্তি স্তর পরিবর্তন হবে না। এই কারণে লাফ দিয়ে আসতে হবে। তাহলে 3 নম্বর কন্ডিশন আমরা কি বললাম? যে ইলেকট্রন ঘূর্ণনের সময় শক্তি স্তর পরিবর্তন করতে চাইলে সাধারণত উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর গমন করলে নির্দিষ্ট শক্তি বিকিরণ করতে হয়, ভেতর থেকে মানে নিম্ন থেকে উচ্চতে গমন করলে নির্দিষ্ট শক্তি শোষণ করতে হয়। এটা হলো আমাদের বোর পরমাণু মডেলের স্বীকার্য সমূহ। স্বীকার্যের আরো একটা নাম আছে, সেটা হলো মতবাদ। তোমার পরীক্ষায় যদি কখনো আসে বোর পরমাণু মডেলের মতবাদ লেখো, বোর পরমাণু মডেলের স্বীকার্য লেখো, তাহলে এই পয়েন্টগুলো দিতে হবে। এখন তুমি মাথায় রেখো, ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তর চেঞ্জ করে, তখন যখন লাফ দেয় তখন এই জায়গায় একটা বর্ণালীর মতো তৈরি হয়। বর্ণালী যেমন বৃষ্টির পরে এক কষ্ট বৃষ্টি হলে আকাশে যেমন রং ধনু তৈরি হয় না, ঠিক তেমন ইলেকট্রন শক্তি স্তর পরিবর্তন করার সময় যখন লাফ দিয়ে একটা স্তর থেকে আরেকটা স্তরে যায়, তখন এই জায়গায় একটা রং ধনুর মতো বর্ণালীর সৃষ্টি হয়। বর্ণালী অর্থাৎ বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীকে ব্যাখ্যা করা যায়। যেহেতু বোর পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলকে উন্নতকরণ করে মডেলটা প্রদান করেন, এই কারণে এই দুটা মডেলের মাঝে বোর পরমাণু মডেলটা বেশি জন গৃহীত হয়েছে। মানে এটা উন্নত একটা মডেল। তোমার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে? তোমার পরীক্ষায় এরকম ভাবে আসতে পারে, ধরো এরকম ভাবে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, আর ধরো এরকম ভাবে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। ডায়াগ্রাম দিয়ে এটা এক্স দিয়ে দিল, এটা ওয়াই দিয়ে দিল, বললো ঘ নাম্বারে ঘোরার ঘতে যদি বলে তাহলে বলবো উদ্দীপকের মডেল দুটি মডেল কোন মডেলটি বেশি উন্নত মডেল ব্যাখ্যা করো বা উত্তরের সবাইকে যুক্তি দাও। এই আনসারটা করার জন্য তোমার কি করতে হবে? যে মডেলটা উন্নত, তুমি জানো বোর পরমাণু মডেল এটা, তার মানে উদ্দীপক এক্স মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেল, ওয়াই হলো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলটি বেশি উন্নত মডেল। তাহলে উন্নত মডেলের কি দিয়ে দিবা? সাফল্য দিয়ে দিবা। উন্নত মডেলের যে সাফল্য আছে সাফল্য দিবা, আর যেটা খারাপ মানে অনুন্নত তার যে ভুলগুলো আছে ভুলগুলা দিবা কয়েকটা। ধরো সাফল্য 3টা টপিক দিলাম, আছে তো ছোট করে 3টা পয়েন্ট লিখলাম, তাহলে ভুলও 3টা পয়েন্ট লিখলাম। লিখে নিয়ে তুমি নিচে লিখে দিবে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উক্ত মডেল দুটির মধ্যে ওয়াই মডেল বা বোর পরমাণু মডেল বেশি উন্নত মডেল। কারণ যেটা উন্নত তার কিছু সাফল্য দেখাই দিতে হবে, আর যেটা অনুন্নত তার কিছু ভুল আছে বিধায় সেটা অনুন্নত, এই কারণে তার কিছু ভুলের কথা তোমার আলোচনা করতে হবে সাফল্যের পাশাপাশি। তোমাদের বই লেখা আছে যে পরমাণু মডেলের সাফল্য এবং পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আজকে আমি তোমাকে একটা কমন একটা প্রশ্ন করাবো, যেটা সবসময় তোমার পরীক্ষায় আসে এবং তুমি যদি সময় থাকে